Hello students, my name is Amarnath. আমি তোদের কনসেপ্ট টিচার ইউটিউব চ্যানেলের ফিজিক্স ফ্যাকাল্টি। আমি তোদের ক্লাস 12 এর মানে তোদের সেমিস্টার 3 এর ইলেকট্রোস্ট্যাটিক্স অর্থাৎ স্থির তড়িৎ এই চ্যাপ্টারটা নিয়ে এসেছি, তোদের ক্লাস করাবো। এইটা আমি মোটামুটি 3টে লেকচারে কমপ্লিট করার চেষ্টা করেছি, দেখা যাক কতটা কি করা যায়। এবং আমি লাস্ট সেশন একটা রাখবো যেটাতে তোদের কি করে থাকবো কোশ্চেন অ্যান্সার, যেটা বোর্ড লেভেলে করা হয়ে থাকে সেটা আমি তোদেরকে করিয়ে থাকবো। এবং যেহেতু এই সম্পূর্ণ ক্লাসটা বা আমাদের যে সিজনটা বোর্ড লেভেলের করানো হয়ে থাকে, তার জন্য আমরা বোর্ড লেভেলেরই পড়িয়ে থাকবো। কোনো মানে বোর্ড লেভেল সাথে সাথে তোরা কি করতে পারিস, নিট ওয়েস্ট বেঙ্গল যে একটা ঠিকঠাক লেভেলে তোরা যেতে পারবি। কিন্তু ফিজিক্সের মতোভাবে আমরা জানবো, ফিজিক্সের মতোভাবে পড়াবো যেটুকুটা প্রয়োজন। যখন তোদের জন্য আমরা আরো অন্যান্য ভিডিও নিয়ে আসবো কম্পিটিটিভ এক্সামের জন্য, তখন তোদের আলাদা ক্লাস করতে হবে। আর একটা তোদের কথা, আমি এই যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো তোরা কি করবি, তোদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার কর, লাইক কর, সাবস্ক্রাইব কর, কমেন্ট কর, এবং কেমন লাগছে ক্লাসটা এবং কোন জায়গাটা নিয়ে তোদেরকে একটু ডিপলি আলোচনা করলে ভালো হয়ে থাকবে তোদের ক্ষেত্রে, তো সেগুলো তোরা কমেন্টে লেখ। আর তোরা কি করবি, ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার কর। তোরা শেয়ার, তোদের লাইক, সেটা কি করে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। ঠিক আছে, চল তোদের লেকচারটা শুরু করা যাক। তো ফার্স্টে আমরা কি জানবো, আধান সম্পর্কে জানবো। কি আধান মানে যেটা আমরা কি জানি, চার্জ, মানে যেটাকে কি করে থাকে আধান, বা ইংরেজিতে যেটা বলা থাকে কি চার্জ, এটা সম্পর্কে আমরা কি করে থাকবো জানবো। চার্জ বা আধান এই শব্দটা কি, মানে এটা একটা ফিজিক্সের একটা শব্দ, যেটা আমরা আধান আমরা পড়েই থাকবো, যে বিভিন্ন রকমের আধান তোরা ছোটবেলা থেকে পড়েই এসছে আধান 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 আধান। এখন হচ্ছে কি আধান, যে তড়িৎ যে শব্দটা এসছে না, সেই তড়িতের সঙ্গে মানে কারেন্টের সঙ্গে এই আধান ওতপ্রোতভাবে জড়িত। তড়িতের সঙ্গে এই আধান শব্দটা ওতপ্রোতভাবে জড়িত, মানে পুরো কাছাকাছির সঙ্গে যুক্ত, মানে বুঝতে পারছিস তো। তড়িৎ যদি যখনই আমরা তড়িৎ ইলেকট্রোস্ট্যাটিক্স কারেন্ট ইলেকট্রিসিটি পড়বো, কারেন্ট এই শব্দটা যখনই আমরা পাবো তখনই আধান সম্পর্কটা চলে এসছে, আধানের সাথে একটা রিলেশন চলে আসবে। তো তড়িৎ যখনই শব্দটা পড়বো তখনই কি করবো, আমাদের কাছে আধান যে শব্দটা সেটা আমরা জানবো। আমরা আধান বলতে আমরা ছোটবেলা থেকেই জেনেছি যে ইলেকট্রন 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 পরস্পরকে কি করে, রিপালশন করে। ফোটন জানি, এই যে পি দ্বারা ডোনেট করে থাকে, ফোটন পরস্পরকে রিপালশন করে। আবার ইলেকট্রন এবং ফোটন পরস্পরকে আকর্ষণ করে, মানে তারা নিজেদের দিকে টানে। এরা কি করে, পরস্পরকে রিপালশন করে, আর এরা নিজেদের দিকে কাছাকাছি আসে। ইলেকট্রন এবং প্রোটন পরস্পর কি হয়, কাছাকাছি আসে, নিজেদের দিকে কাছাকাছি আসে। অর্থাৎ ইলেকট্রন প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে, ইলেকট্রন এবং প্রোটন পরস্পরকে আকর্ষণ করে। যদি আমি এখানে আকর্ষণ বলে থাকি তাহলে ভুল বলেছি, অবভিয়াসলি। যে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে থাকে এবং বিপরীত ধর্মী আধান, ইলেকট্রন এবং প্রোটন বিপরীত ধর্মী আধান, এরা পরস্পরকে আকর্ষণ করে থাকে। এইটাই হচ্ছে আধান। আধান জিনিসটা আমরা তাহলে জানলাম যে আধান জিনিসটা আসলেই কি। এরপর যেটা আসবো, আধানের একক আমাদের সম্পর্কে জানতে হবে। যখনই কোনো একটা রাশি পড়ে থাকি, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি যখন আমরা পড়ে থাকি, তার কি জানি, একক সম্পর্কে জানি, তার মাত্রা সম্পর্কে জানি, তারপরে এগিয়ে যাই। সেরকমই একটা ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ ভৌত রাশি হচ্ছে আধান। সে আধানের কি রয়েছে, মাত্রা রয়েছে। আধানের যেটা সিজিএস একক, আধানের যেটা সিজিএস পদ্ধতিতে একক, সেটা হচ্ছে কি ইএসইউ আধান। মনে রাখবি, আধানের যেটা সিজিএস পদ্ধতিতে একক সেটা হচ্ছে ইএসইউ আধান বা স্ট্যাট কুলম। এটাকে কি বলা থাকে, স্ট্যাট কুলম, ইএসইউ আধান বা স্ট্যাট কুলম। আর আধানের যেটা এসআই একক, যেটা আমাদেরকে প্রচুর ভালোভাবে, যেটা স্ট্যান্ডার্ড ইউনিট, এবং ইএসইউ আধান সেটা আমাদেরকে জানতে হয়। সিজিএস পদ্ধতিতে যেটা একক সেটা হচ্ছে ইএসইউ আধান বা স্ট্যাট কুলম। এসআই পদ্ধতিতে যেটা একক সেটা হচ্ছে কুলম, সেটাকে সি দ্বারা ডোনেট করা হয়ে থাকে। ঠিক আছে, এটাকে বাংলায় লিখে দিলে কি হয়ে থাকবে, কুলম। এসআই পদ্ধতিতে একক। তোদের কি করবে, পরীক্ষা এরকম জিজ্ঞাসা করবে যে আধানের সিজিএস একক কি, আধানের এসআই একক কি। এইখান থেকে তোদের একটা প্রচুর একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে, যেটা তোদের দেখবি কোশ্চেনে পরীক্ষায় পাবি। যেটা হচ্ছে 1 কুলম সমান কত স্ট্যাট কুলম। 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম হয়ে থাকে। 1 কুলম সমান কত হয়ে থাকে, 3 × 10⁹ স্ট্যাট কুলম হয়ে থাকে। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আধানের সিজিএস এবং এসআই পদ্ধতির এককের মধ্যে সম্পর্কটি লেখো, এরকম দিয়ে থাকবে। যদি
এমসিকিউ টাইপের হয়ে থাকলে 1 কুলম সমান কত স্ট্যাট কুলম এরকম হয়ে থাকবে। আর যদি এমসিকিউ এসএকিউ টাইপের হয়ে থাকে তাহলে আধানের এসআই এবং সিজিএস পদ্ধতি এককের মধ্যে সম্পর্ক। এরপর আসছি আমাদের আধানের মাত্রা সম্পর্কে। আধানের মাত্রা আমাদেরকে জানতে হবে। তো আমরা দেখ একটা আমরা পড়েছিলাম ক্লাস 10-এ, কি পড়েছিলাম, কি আই ইজ ইকুয়াল টু, আই হচ্ছে কি কারেন্ট ইজ ইকুয়াল টু কিউ বাই টি, অর্থাৎ চার্জ বাই সময়, একক সময়ে কতটা আধান প্রবাহিত হচ্ছে একটা নির্দিষ্ট কোসেকশন এরিয়া, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে কতটা আধান যাচ্ছে সেটাই হচ্ছে। তাহলে কি বললাম, তড়িৎ মানে যেটা কারেন্ট ইজ ইকুয়াল টু কি, মানে যেটা কারেন্ট ইজ ইকুয়াল টু কি বললাম, চার্জ বাই সময়। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কিউ ইজ ইকুয়াল টু অর্থাৎ চার্জ সময় আমরা কি লিখতে পারি, আই ইন্টু টি লিখতে পারি। তাহলে কি হচ্ছে, কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি, এবং আই এর একক যেটা হয়ে থাকে না, কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। ওকে, তাহলে এই যে কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রা, ওর যেটা মাত্রা হয়ে থাকে সেটা হচ্ছে আই হয়ে থাকে, এবং সময়ের মাত্রা টি হয়ে থাকে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের চার্জের মাত্রা, এটা হচ্ছে কি চার্জ মানে আধানের চার্জের মাত্রা, বুঝতে পারলো, চার্জের এটা মাত্রা হয়ে থাকে। আমি কি করেছি, নেটটা অন করে রেকর্ড করেছি, তো ওই জন্য নোটিফিকেশন এসেছিল, টেনশন করিস না। তাহলে কি বললাম, কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। আই হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা, এখানে কি হচ্ছে, আই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। কিউ হচ্ছে কি আধান, টি হচ্ছে কি সময়। ওকে, তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে আধান ইজ ইকুয়াল টু তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়। তড়িৎ প্রবাহ মাত্রার যেটা মাত্রা হয়ে থাকে সেটা হচ্ছে আই, সময়ের মাত্রা হয়ে থাকে টি, তাহলে চার্জের মাত্রা হয়ে থাকবে আই ইন্টু টি। চার্জের মাত্রা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। এরপর যে টপিকটা আসবো সেটা হচ্ছে কি বিকর্ষণে তড়িৎ গস্ততার চূড়ান্ত প্রমাণ। টপিকটার নাম লিখি বিকর্ষণ তড়িৎ গস্ততার চূড়ান্ত প্রমাণ। ইংরেজিতে হেডিংটা কর, ইংরেজিতে দেখ, রিপালশন ইজ দ্য conclusive test of repulsion is the conclusive test of electrofractional ওকে। দেখ, আমরা কোনো একটা চার্জ ধনাত্মক না ঋণাত্মক সেটা আমরা কি করে বুঝবো। ধর আমার কাছে একটা চার্জ রয়েছে, সেটা হচ্ছে জানা, আর একটা চার্জ রয়েছে সেটা হচ্ছে অজানা, মানে জানিনি। ধর জানা চার্জটার যেটা আধান সেটা হচ্ছে ধনাত্মক আধান, ঠিক আছে। এই ধনাত্মক আধানের কাছে আমরা ধর একটা চার্জ আধান নিয়ে এলাম, এটা কিন্তু দেখলাম যে এই ধনাত্মক চার্জটা এই চার্জটাকে আকর্ষণ করছে, মানে নিজের দিকে টানছে। তাহলে যখন নিজের দিকে টানছে তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ। আবার আমরা কি করলাম, একটা ধনাত্মক চার্জ রাখলাম আর একটা আননোড চার্জ রাখলাম, এবং এই চার্জটা আমরা দেখলাম নিস্তড়িত। কি করে বুঝবো নিস্তড়িত? তখন এইটা একটা বুঝলাম যে সেও কি করছে, আকর্ষণ করছে, মানে একটা ধনাত্মক চার্জ একটা নিস্তড়িত কণাকে আকর্ষণ করছে, দেখলাম আকর্ষণ করলো। কিন্তু একটা পজিটিভ চার্জ রাখলাম আর একটা চার্জকে রাখলাম, দেখছি তারা পরস্পরকে বিকর্ষণ করছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পজিটিভ চার্জকে বিকর্ষণ করছে। অর্থাৎ আমরা কি করছি, আমরা
আকর্ষণ তো কি করছে, নিস্তড়িত চার্জ এবং পজিটিভ চার্জও আকর্ষণ করছে, এবং ঋণাত্মক আধানগ্রস্ত চার্জ পজিটিভ ধনাত্মক আধানগ্রস্ত চার্জকে আকর্ষণ করছে। তাহলে আমরা কি করে বুঝছি যে আকর্ষণের মাধ্যমে বুঝতে পারছি যে এই কণাটা ঋণাত্মক আধানগ্রস্ত না নিস্তড়িত, কি করে বুঝছি? বুঝতে পারছি না আকর্ষণের মাধ্যমে, মানে নিস্তড়িত চার্জও আকর্ষণ করছে এবং ঋণাত্মক আধানগ্রস্ত চার্জও আকর্ষণ করছে। তাহলে আমরা কি করলাম যে আকর্ষণের মাধ্যমে বুঝতে পারবো না যে কোনো একটা আধান সেটা ঋণাত্মক না ধনাত্মক না নিস্তড়িত, কিন্তু আমরা যদি দেখি পজিটিভ চার্জকে অলওয়েজ বিকর্ষণ করবে, নেগেটিভ চার্জকে অলওয়েজ বিকর্ষণ করবে। অর্থাৎ এই কারণেই বলা হচ্ছে যে বিকর্ষণ তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। এই জিনিসটা বুঝতে পারলি? চল নেক্সট আমরা যেটা আসবো, স্থির তড়িৎ বা ঘর্ষণ তড়িৎ। স্থির তড়িৎ বা ঘর্ষণ তড়িৎ, স্থির তড়িৎ বা ঘর্ষণ তড়িৎ, স্ট্যাটিক বা ফ্র্যাকশনাল ইলেকট্রোস্ট্যাটিক, ইংরেজিতে লেখ স্ট্যাটিক অর ফ্র্যাকশনাল ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রোস্ট্যাটিক। তাহলে স্থির তড়িৎ বা ঘর্ষণ তড়িৎ। চল দেখ, আমরা স্থির তড়িৎ বা ঘর্ষণ তড়িৎ একই জিনিস। স্থির তড়িৎ বলতে কি বুঝবো, মানে স্ট্যাটিক ইলেকট্রোস্ট্যাটিক আমরা বলতে কি বুঝবো, বা ফ্র্যাকশনাল মানে ফিকশনাল ঘর্ষণ মানে কি ফিকশন, তো ফিকশনাল ইলেকট্রোস্ট্যাটিক। সরি, দেখ যদি কোনো একটা কাঁচের দণ্ডকে যদি একটা কাঁচ দণ্ডকে মানে কাঁচের একটা লাঠির মতো ব্যাপার, কাঁচ দণ্ডকে রেশম মানে বুঝতে পারছি তো, রেশম দিয়ে যদি ঘষা হয়ে থাকে, কাঁচ দণ্ডকে আমরা যদি রেশম দিয়ে ঘষি, মানে তুলো টাইপের জিনিসটা বুঝতে পারছি তো, কাঁচ দণ্ডকে যদি রেশম দিয়ে ঘটি তো কাঁচ দণ্ডের উপর পজিটিভ চার্জ চলে আসে। কাঁচদণ্ডকে যদি আমরা রেশম দিয়ে ঘষি তাহলে কাঁচদণ্ডের উপর পজিটিভ চার্জ আসবে। এবং আমরা যদি এবোনাইট এক ধরনের পদার্থ, এই এবোনাইটকে যদি রেশম দিয়ে ঘষানো হয়ে থাকে মানে ঘর্ষণ করা হয়ে থাকে, এই যেটা ঘর্ষণ তড়িৎ কেন ওকে বলছি, ঘর্ষণ করা মানে কাঁচের দণ্ডকে রেশম দিয়ে কি করলাম, ঘর্ষণ করলাম, না তাদের পরস্পরকে, ধর এই একটা পেন, এটা ধর রেশম, আর এই পেনটা ধর আমাদের কাঁচদণ্ড, এই কাঁচদণ্ড এবং রেশমকে ঘর্ষণ করলাম। ঘর্ষণ করার পর আমরা দেখতে পাচ্ছি যেটা কাঁচদণ্ড বলেছে, এই কাঁচদণ্ডের উপর পজিটিভ চার্জ ছিল। এরা দুজনে প্রথমে নিউট্রাল ছিল মানে নিস্তড়িত কণা ছিল, যখনই এদের দুজনকে ঘর্ষণ করলাম কাঁচদণ্ডের উপর পজিটিভ চার্জ চলে এলো। এরপর আমরা এটাকে এবোনাইট ধরছি, এই হলুদ কালারের পেনটাকে এবোনাইট ধরছি, আর এই যে কালো কালারের পেনটাকে আমরা রেশম ধরছি। এখন যখন আমরা পরস্পরকে ঘর্ষণ করলাম তখন আমরা দেখতে পাচ্ছি এই যে এবোনাইট অর্থাৎ সবুজ কালারের পেনটা রয়েছে, এই সবুজ কালারের পেনটার উপর অর্থাৎ এবোনাইটের উপর কি হচ্ছে, নেগেটিভ চার্জ আসছে, এবোনাইটের উপর নেগেটিভ চার্জ আসছে। তাহলে আমরা এখন জিজ্ঞাসা করবো, স্যার কেন কাঁচদণ্ডকে যখন রেশম দিয়ে ঘষছি কাঁচদণ্ডের উপর পজিটিভ চার্জ, এবোনাইটকে যখন রেশম দিয়ে ঘষছি এবোনাইটের উপর নেগেটিভ চার্জ আসছে কেন? এইখানে বলবো তড়িৎগ্রস্ততার কারণ। এই যে স্থির তড়িৎ বা মানে আধানটা এলো কি করে বুঝতে পারলাম, যে ঘর্ষণের মাধ্যমে এলো, রাবারিং মানে তাদেরকে পরস্পর ফিকশন করলাম, রাবারিং করলাম, তাদেরকে ঘর্ষণ করলাম, তার জন্য এলো। তো কি হচ্ছে, এই যে কাঁচদণ্ডের ক্ষেত্রে কি রয়েছে, কাঁচদণ্ডের মধ্যে কি রয়েছে, কাঁচদণ্ডটা কি হচ্ছে পরমাণু দ্বারা গঠিত, তো এই কাঁচদণ্ডের যে সমস্ত পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুগুলো কি হয়ে থাকে, পরমাণু রয়েছে। যখন কোন একটা পরমাণু বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায় তখনই তো ওই পরমাণুটা কি হয়ে থাকে, পজিটিভ চার্জগ্রস্ত হয়ে থাকে, ওই পরমাণুটার উপর কি হয়ে থাকে, ধনাত্মক চার্জ আসছে। সেই ঘটনাটাই 1 নম্বর কেসে উঠছে যে কাঁচদণ্ডকে যখন রেশম দিয়ে ঘর্ষণ করে আসছে কাঁচদণ্ড থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে এবং সেটা একটা আধানে পরিণত হচ্ছে, সেটা ধনাত্মক আধানে পরিণত হলো। যখন 2 নম্বর কেসে এবোনাইটকে
যখন রেশমের সাথে ঘর্ষণ করা হলো তখন কি করছে, যে এবোনাইটের সঙ্গে একটা ইলেকট্রন যুক্ত হলো, অর্থাৎ এবোনাইটে তখন নেগেটিভ চার্জ, মানে অর্থাৎ ঋণাত্মক আধানের উৎপত্তি হলো। এবোনাইটে তখন নেগেটিভ চার্জ অর্থাৎ ঋণাত্মক আধানের উৎপত্তি হলো। বুঝতে পারলাম? বুঝতে পারলাম। এরপর এখান থেকে আমরা কি বুঝতে পারছি, প্রথম যে কেসটা, মানে যেখানে আমরা কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘর্ষণ করছি, কাঁচদণ্ড এবং রেশমের মধ্যে কার ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি দেখতে পাচ্ছি। তাহলে লেখ, নিউক্লিয়াসের ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল। এখান থেকে আসছে কি, নিউক্লিয়াস মানে কি করে, একটা পরমাণু রয়েছে, আমাদের একটা ব্যাপার বুঝ, একটা পরমাণু রয়েছে, সেই পরমাণুর মধ্যে মাঝখানে যে অংশটা সেটাকে পরমাণু নিউক্লিয়াস বলা হয় থাকে। তার মধ্যে কি রয়েছে, তার বাইরের কক্ষে ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনগুলো কি করছে, কক্ষপথে ঘুরতে থাকে, এই কক্ষপথে কি করতে থাকে, ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, এবং এই ইলেকট্রনটা এই পর্যন্ত স্থিরতারিতিক আকর্ষণ বল দ্বারা কি করছে, যুক্ত রয়েছে। যখনই এই পরমাণুটা থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, বা এই এক বা একাধিক ইলেকট্রন এই পরমাণু নিউক্লিয়াস এসে, মানে এখান থেকে কি হচ্ছে, ইলেকট্রন বেরিয়ে যেতে পারছে, বা এক বা একাধিক ইলেকট্রন এসে এখানে কি করতে ঢুকতে পারে, এক বা একাধিক ইলেকট্রন এসে ঢুকতে, তখনই কি হচ্ছে, পরমাণুটা ধনাত্মক বা ঋণাত্মক আধানগ্রস্ত হচ্ছে। এখন হচ্ছে কি, নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল অর্থাৎ অ্যাট্রাকটিভ ফোর্স, আকর্ষণ বল। দেখ, নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ, দেখ প্রথম কেসটা, 1 নম্বর যে কেসটা, সেখানে কি দেখছিলাম, যে কাঁচদণ্ডকে এবং রেশমকে দিয়ে যখন ঘষছি, কাঁচদণ্ড থেকে কি হচ্ছে, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য সেটা পজিটিভ চার্জে যুক্ত হচ্ছে। প্রথম কেসটাতে কাঁচদণ্ড থেকে রেশম, যখন কোনো একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায়, কি বললাম, সেই পরমাণুটার উপর পজিটিভ চার্জ আসছে। তাহলে কাঁচদণ্ড থেকে যখন ইলেকট্রন অবভিয়াসলি বেরিয়েছে, তার জন্য কাঁচদণ্ডের মাথায় পজিটিভ চার্জ এসছে। তাহলে এখানে কার, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা কার বেশি হয়ে থাকবে, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে, মানে ইলেকট্রন গ্রহণের প্রবণতা কার বেশি, রেশমের বেশি হয়ে থাকবে। তাহলে 1 নম্বর যে ঘটনাটা ঘটেছে, সেখানে যে ইলেকট্রনের সঙ্গে যে ইলেকট্রন গ্রহণের প্রবণতা, মানে নিউক্লিয়াস ইলেকট্রনের যেটা আকর্ষণ বল বেশি হচ্ছে, রেশম বেশি কাঁচদণ্ডের চাইতে। আর 2 নম্বর ঘটনাতে কি হয়েছে, এবোনাইটের উপর নেগেটিভ চার্জ এসছে, অর্থাৎ এবোনাইট কি করেছে, যে বাইরের কক্ষে ইলেকট্রন এসে যুক্ত হয়েছে, তার জন্য সেটা ঋণাত্মক আধানে তড়িৎগ্রস্ত হয়েছে। তাহলে এবোনাইটের ক্ষেত্রে কি হয়ে থাকবে, এখানে এবোনাইটের ক্ষেত্রে যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের যে আকর্ষণ বলটা সেটা বেশি হয়ে থাকবে, কার চাইতে, রেশমের চাইতে। এই জিনিসটা মনে রাখবে, এগুলো জাস্ট ফিল, এগুলো থেকে কোনো কিন্তু কোশ্চেন আসবে না, এটা জাস্ট ফিজিক্সটার যে ফিলটা, সেই ফিলটা যাতে তোরা বুঝতে পারিস, তার জন্যই এই ঘটনাটা করা হলো। ঠিক আছে, যাতে তোরা জিনিসটা বুঝতে পারিস, তার জন্য তোদের এই ঘটনাটা করা হলো। এরপর যেটা একটা পড়াবো, সেটা হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট, যেটা তোদেরকে কি করবে, প্রচুর সুন্দর প্রবলেম সলভ করতে কাজে লাগবে, সেটা আমি তোদেরকে জানাচ্ছি। তারপর পেজটা উল্টাতে হবে। দেখ, এরপর যেটা তোরা নোটস কর, এগুলো সব নোট করতে থাকবি। ঠিক আছে, যখনই আমি দেখ একটা টপিক পড়িয়ে অন্য টপিকে যাবো না, তখনই তোরা সেটাকে নোট করতে করতে যাবি। তাছাড়া তোরা নোট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি, তো তোর টেলিগ্রাম চ্যানেলে তোরা যুক্ত হতে পারিস। এখন লেখ, মানে কি লেখ, তোরা হেডিং কর, তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র। তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র, এটা প্রচুর ইম্পর্টেন্ট। এটা কি হচ্ছে, তোদের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট হয়ে থাকবে। তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র, প্রিন্সিপাল কনজারভেশন অফ চার্জ, লাইক ইংরেজিতে লাইক প্রিন্সিপাল কনজারভেশন অফ চার্জ। হাতের লেখা তোরা বুঝতে পেরে যাবি আশা করি, আমার নোট দিয়ে দেবো, সেখান থেকে বুঝতে পারবি। ধর একটা আমার কাছে বস্তু রয়েছে, এ বস্তু, আর একটা বস্তু রয়েছে বি বস্তু। এ একটা বস্তু, বি একটা বস্তু, দুটো এ বস্তু একটা বি বস্তু। এ বস্তুতে +5 কুলম চার্জ রয়েছে, কত রয়েছে, +5 কুলম চার্জ, আর বি বস্তুতে 0 কুলম চার্জ রয়েছে।
এরপর এ বস্তু এবং বি বস্তুকে আমরা পরস্পর যুক্ত করে দিচ্ছি। এ বস্তু এবং বি বস্তুকে পরস্পর যুক্ত করে দিচ্ছি। পরস্পর যুক্ত করলাম তাহলে পরস্পর যুক্ত করে দিলাম এবং পরস্পর যুক্ত করলাম এবং তারাকে বিচ্ছিন্ন করে দিলাম। তারপর আমরা দেখব যে পরস্পর যুক্ত করলাম এবং তাদেরকে পরস্পরকে বিচ্ছিন্ন করে দিলাম। এখন দেখছি যে এ বস্তুতে +3 কুলম্ব চার্জ রয়েছে, বি বস্তুতে +2 কুলম্ব চার্জ রয়েছে। তাহলে কি বলতে পারি যে যখন এ বস্তু এবং বি বস্তুর এদের যেটা টোটাল আধান কত ছিল 5 কুলম্ব, তাদেরকে যখন আমরা মিশিয়ে দিলাম, তাদেরকে যখন একসঙ্গে সংযুক্ত করে দিলাম, তখনও কি রয়েছে তাদের যে টোটাল আধান মানে মোট যেটা আধান সেটা 5ই রয়েছে। অর্থাৎ এটাই হচ্ছে কি যে তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র, প্রিন্সিপাল কনজারভেশন অফ চার্জ। বুঝতে পারলাম যে কোনো একটা দুটো চার্জ তাদের আলাদা আলাদা চার্জের ম্যাগনিটিউড হতে পারে, কিন্তু তাদেরকে মিশ্রণ করলাম মানে তাদেরকে মানে সংযুক্ত করানোর পরেও তাদের যেটা মোট আধান না সেটা সমান হয়ে থাকে। এরকম ভাবে দেখ আমরা লিখতে পারি একটা চার্জ রয়েছে এ আর একটা চার্জ রয়েছে বি, এখানে 0 কুলম্ব চার্জ রয়েছে, এখানেও 0 কুলম্ব চার্জ রয়েছে। এদেরকে যুক্ত করলাম, যুক্ত করার পর দেখছি এখানে +2 কুলম্ব চার্জ এসছে, এখানে -2 কুলম্ব চার্জ এসছে। এইখানে এ বস্তু, এটা বি বস্তু, তাহলে এ বস্তুতে টোটাল চার্জ, এ বি বস্তুর টোটাল চার্জ কত 0 কুলম্ব। তাদেরকে সংযুক্ত করার পর টোটাল চার্জ কত +2 -2 অর্থাৎ 0 কুলম্ব। তাহলে তড়িৎ আধান কি হয়েছে যে সংরক্ষণ রয়েছে, যে টোটাল আধান মোট চার্জ কি রয়েছে সংরক্ষণ রয়েছে। অর্থাৎ প্রিন্সিপাল কনজারভেশন অফ চার্জ এটাই বলছে যে সংঘর্ষ মানে সংস্পর্শের আগে এবং সংস্পর্শের পরে কোনো একটা সিস্টেমের মোট যেটা আধান সেটা সমান হয়ে থাকবে। এটাই প্রিন্সিপাল কনজারভেশন অফ চার্জ। যেমন আমাদের মোমেন্টাম কনজারভেশন বলেছিলাম যে কোনো একটা সংস্থার সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান হয়ে থাকে, ঠিক সেই রকম ভাবে যে এখানে কি হচ্ছে সংস্পর্শের আগের আধান এবং সংস্পর্শের পরের আধান টোটাল আধান, এখানে কি বলেছিলাম সিস্টেমের সংস্থাটের মোট ভরবেগ, এখানেও সেম। এরপর যে টপিকটা আসবে এটা হচ্ছে তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র হলো। এরপর তোদের যে টপিকটা আসছে সেটা হচ্ছে কি তড়িৎ পরিবহনের তারতম্য অনুসারে পদার্থের শ্রেণীবিভাগ, মানে পদার্থকে আমাদের যে সমস্ত পদার্থ আমাদের প্রকৃতিতে পাওয়া যায় সে সমস্ত পদার্থকে শ্রেণীবিভাগ করা হয়েছে কিসের মাধ্যমে তড়িৎ পরিবহনের তারতম্যের অনুসারে পদার্থের শ্রেণীবিভাগ। ইংরেজিতে তোরা যদি লিখতে চাস লিখেলে নিজের মতো করে লিখে নেবি, কিন্তু তোর বোর্ড লেভেল যেহেতু বোর্ডের জন্য ইংরেজিটা অতটা ম্যাটার করবে না এটার ক্ষেত্রে, ঠিক আছে বাংলায় কোশ্চেন পাবি। তো তড়িৎ পরিবহনের তারতম্য অনুসারে পদার্থের শ্রেণীবিভাগ। তো পদার্থকে কি ভাগে ভাগ করেছে তড়িৎ পরিবহনের তারতম্য অনুসারে 3টা ভাগে। একটা হচ্ছে পরিবাহী, 1 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিবাহী। 3টা ভাগে ভাগ করেছে, কটা ভাগে 3টা ভাগে। একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে অর্ধ পরিবাহী, সরি আমার একটা ভুল আছে, পরিবাহী আর একটা হচ্ছে দুটো ভাগে। তড়িৎ পরিবহনের তারতম্য অনুসারে প্রত্যেকের শ্রেণীবিভাগ দু ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পরিবাহী আর একটা হচ্ছে অপরিবাহী বা অন্তর। পরিবাহীর ক্ষেত্রে কি হয়ে থাকে, পরিবাহী যেটাকে আমাদের কি বলে থাকে ইংরেজিতে কন্ডাক্টর বলা থাকে, কন্ডাক্টর। পরিবাহী ইংরেজিতে কি বলে থাকে কন্ডাক্টর বলা থাকে। তো পরিবাহীর ক্ষেত্রে কি হয়ে থাকে 1 নম্বর পয়েন্ট অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। পরিবাহীর ক্ষেত্রে কি হয়ে থাকে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। পরিবাহীর ক্ষেত্রে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, পরিবাহীর কোনো অংশে আধান দিলে তা সমস্ত অংশ মানে সমগ্র অংশ ছড়িয়ে পড়ে। পরিবাহীর কোনো একটা অংশে, মানে পরিবাহীর ক্ষেত্রে কি বললাম যে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। 2 নম্বর পয়েন্ট লেখ পরিবাহীর আমরা কোনো একটা অংশে, পরিবাহীর দ্বিতীয় পয়েন্ট লেখ পরিবাহীর কোনো অংশে, ধর কোনো একটা জায়গাতে কিছু পরিমাণ আমি চার্জ দিলাম বা আধান দিলাম কোনো অংশে,
আধান দিলে তা সমগ্র অংশে বণ্টিত হয় বা ছড়িয়ে পড়ে, সমগ্র অংশে ছড়িয়ে পড়ে। বুঝতে পারলাম? তাহলে পরিবাহীর ক্ষেত্রে দুটো পয়েন্ট মনে রাখবো। এক হচ্ছে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে পরিবাহীর মধ্যে, অসংখ্য কি বলেছি, তড়িৎ পরিবহনের তারতম্য অনুসারে পদার্থের শ্রেণীভাগ দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পরিবাহী, আর দুই নম্বর যেই ভাগটা হচ্ছে সেটা হচ্ছে অর্ধ পরিবাহী, মানে অপরিবাহী, সরি পরিবাহী, আর একটা হচ্ছে অপরিবাহী। আমরা কি বলেছি বলতো, অর্ধ পরিবাহী বলে, অর্থাৎ সেমিকন্ডাক্টর বলে একটা জিনিস রয়েছে, সেটাও আমি ধরে নিয়েছিলাম, ওই জন্যই বললাম তোদেরকে তিনটা ভাগ, একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে অপরিবাহী, একটা হচ্ছে কন্ডাক্টর, একটা হচ্ছে ইনসুলেটর, একটা হচ্ছে সেমিকন্ডাক্টর হয়েছে। পরিবাহী অপরিবাহী, সেমিকন্ডাক্টরটা এখানটা ভাগ করেনি, তো এখানে আমি দুটো ভাগে ভাগ করেছি, কন্ডাক্টর আর একটা হচ্ছে কি নন কন্ডাক্টর। অপরিবাহী বা যেটাকে আমাদের বলা থাকে অন্তরক বা যেটাকে বলা হচ্ছে নন কন্ডাক্টর। আর একটা ভাগ রয়েছে তোরা জানবি, যেটা হচ্ছে সেমিকন্ডাক্টর, তোদের চ্যাপ্টার রয়েছে লাস্টে, সেটা হচ্ছে কি পদার্থ শ্রেণীভাগ, কিন্তু এখানে করেনি পয়েন্ট, আমি তার জন্য করালাম না। পরিবাহীর ক্ষেত্রে কি বলেছি, এক নম্বর পয়েন্ট মনে রাখবো, অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে পরিবাহীর কোনো অংশে। পরিবাহী একটা কোনো পরিবাহী রয়েছে, মানে একটা ধর গোল একটা বল রয়েছে, সেখানে তুই কি করেছিস, চার্জ দিয়েছিলি, সেই চার্জটা বা আধান দিলে সেটা আধানটা সমগ্র অংশ জুড়ে ছড়িয়ে যাবে। ঠিক আছে। অপরিবাহীর ক্ষেত্রে কি থাকবে, এক নম্বর পয়েন্ট হলো অসংখ্য মুক্ত ইলেকট্রন, কোনো মুক্ত ইলেকট্রন থাকে না বললেই চলে, মুক্ত ইলেকট্রন থাকে না বললেই চলে। এখানে কোনো এত পরিবাহীর মতো কোনো মুক্ত ইলেকট্রন যে ছড়াছড়ি থাকবে সেটা নাই, মুক্ত ইলেকট্রন থাকে না বললে চলে। দুই নম্বর পয়েন্ট লেখ, যে অংশে আধান দেওয়া হয় তা সেই অংশেই স্থির থাকে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে অংশে আধান দেওয়া হয় সেই অংশে স্থির থাকে। বুঝতে পারলাম? এইটা হচ্ছে তড়িৎ পরিবহনের তারতম্য অনুসারে পদার্থকে শ্রেণীবিভাগ করেছে। এরপর তোদেরকে যেই টপিকটা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ আবেশ, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স ইন্ডাকশন। চল এরপর যে টপিকটার আমি তোদেরকে বলবো, আলোচনা হয়ে থাকবে, সেটা হচ্ছে তড়িৎ আবেশ। নোট কর তড়িৎ আবেশ, খাতায় নোট কর তড়িৎ আবেশ, যেটার ইংরেজি মিনিং হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। তড়িৎ আবেশ বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। হেডিং করেছিস? চল, ধর এটা হচ্ছে আমার একটা পরিবাহী, এটা হচ্ছে একটা কি আমাদের পরিবাহী, বা আমাদের হতে পারে অপরিবাহী, বা যেটাকে আমরা কি বলছিলাম অন্তরক। এই পরিবাহী বা অপরিবাহী, পরিবাহীর ক্ষেত্রে কি রয়েছে, এখানে তো স্যার অসংখ্য মুক্ত ইলেকট্রন রয়েছে, আর অপরিবাহীর ক্ষেত্রে কি রয়েছে স্যার, কোনো অসংখ্য মুক্ত ইলেকট্রন কিন্তু নেই। তো দেখ, এই পরিবাহী রয়েছে, পরিবাহীর ক্ষেত্রে অসংখ্য মুক্ত ইলেকট্রন রয়েছে। তড়িৎ আবেশ ঘটনা জিনিসটা কি, এই পরিবাহী বা অপরিবাহীর কাছে একটা ধনাত্মক বা ঋণাত্মক আধানগ্রস্ত চার্জকে এনেছি, একটা ধনাত্মক আধানগ্রস্ত চার্জকে এনেছি। তো কি হবে, ধনাত্মক চার্জ কাকে আকর্ষণ করে, ইলেকট্রনকে। তো এইখানে কি হবে, এই পরিবাহীর এই প্রান্তটা ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে যাচ্ছে, আর এই প্রান্তটা ঋণাত্মক আধানগ্রস্ত হলে এই প্রান্তটা ধনাত্মক আধানগ্রস্ত হয়ে যাচ্ছে। অপরদিকে একটা অপরিবাহী, এটা হচ্ছে ধর এটা হচ্ছে আমাদের হচ্ছে পরিবাহী, আর এখানে তো আমি একটা, এটা ধর পরিবাহী, এই পরিবাহীর কাছে আমরা কি করেছি, একটা ধনাত্মক আধানযুক্ত চার্জকে এনেছি, চার্জের প্লেট এনেছি, যার কারণে আমরা দেখছি ধনাত্মক আধানযুক্ত চার্জের কাছে ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়েছে, আর ধনাত্মক চার্জযুক্ত আধানের কাছে এদিকে ওর অপর দিকে কি হয়েছে, পজিটিভ চার্জের সৃষ্টি হয়েছে। এটা তড়িৎ আবেশ, এটাকে বলে থাকে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। যে ধনাত্মক চার্জ এনেছি, তার কাছের যে প্লেটটা রয়েছে সেখানে কি হচ্ছে, কাছের দিকে যে অংশটা রয়েছে সেখানে ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়েছে পরিবাহীর ক্ষেত্রে। আর এইটা ধর আমাদের অপরিবাহী।
এই অপরিবাহীর ক্ষেত্রে যখন আমরা এরকম পজিটিভ প্লেটটাকে আনছি তখন আমরা দেখতে পাচ্ছি যে অপরিবাহীর ক্ষেত্রেও স্যার এখানে নেগেটিভ, এদিকটা এই মেরুটা নেগেটিভ চার্জযুক্ত অর্থাৎ ঋণাত্মক চার্জগ্রস্ত, এবং তার অপর দিকের মেরুটা ধনাত্মক চার্জগ্রস্ত হয়ে যাচ্ছে। এদিকটা কি হচ্ছে নেগেটিভ চার্জগ্রস্ত, অপর দিকের মেরুটা ধনাত্মক চার্জযুক্ত হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলাম যে অপরিবাহীর ক্ষেত্রে ব্যাপারটা বুঝতে পারলাম। এরপর তড়িৎ আবেশ যে ঘটনা জিনিসটা বুঝতে পারলাম যে কি, একবার যদি সামারি বলি যে কোনো একটা পরিবাহিক বা অপরিবাহীকে বা অন্তরককে যদি কোনো একটা ধনাত্মক বা ঋণাত্মক আধানের কাছে নিয়ে আসা হয়, তাহলে পরিবাহী বা অপরিবাহীর ধনাত্মক প্রান্তটার কাছে যেটা হয়ে থাকে সেটাই হচ্ছে কি ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, এবং অপর প্রান্তটা কি হয়ে থাকে ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এই ঘটনাটাকে কি হচ্ছে তড়িৎ আবেশ বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন বলা হয় থাকে। এরপর আমরা জানবো এই যে পরিবাহীর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে কেন। তাহলে পরিবাহীর ক্ষেত্রে আবেশের কারণ, পরিবাহীর ক্ষেত্রে আবেশের কারণ। তো পরিবাহীর ক্ষেত্রে আবেশের কারণটা কি স্যার? পরিবাহীর ক্ষেত্রে আবেশের কারণ হচ্ছে পরিবাহীর মধ্যে কি বলেছিলাম অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে, অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে, মানে নেগেটিভ চার্জ অসংখ্য থাকে। পরিবাহীর ক্ষেত্রে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে, পরিবাহীর ক্ষেত্রে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। যখন কি করছি একটা ধনাত্মক প্লেটকে আনছি, তো ধনাত্মক প্লেট কি করবে এই যে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে। ধনাত্মক প্লেটটা কি করবে এইটা ফার্স্ট স্টেপ হলো। যখনই এই ধনাত্মক প্লেটটাকে এইখানটাকে আনছি, এই ঋণাত্মক পরিবাহীর কাছে আনছি, তাহলে পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে অসংখ্য মুক্ত ইলেকট্রন রয়েছে, তাহলে ধনাত্মক যে প্লেটটা পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলোকে সব এই দিকে টেনে নেবে। তাহলে এই দিকটার কি হবে থাকবে পরিবাহীর এই যে প্রান্তটা, এই প্রান্তটা ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে যাবে, মানে বেশি বেশি পরিমাণে ঋণাত্মক চার্জ আসবে। অপর প্রান্তটা এই প্রান্তটা ঋণাত্মক হলে এই প্রান্তটা কি হয়ে থাকবে ধনাত্মক হয়ে যাবে। এই তো ঘটনা, এইটাই তো তড়িৎ আবেশ। ঠিক একই রকম ভাবে অপরিবাহীর ক্ষেত্রে আবেশের কারণ জানবো। তো অপরিবাহীর ক্ষেত্রে আবেশের কারণটা কি? অপরিবাহীর ক্ষেত্রে আবেশের কারণটা কি? অপরিবাহীর ক্ষেত্রে আবেশের কারণটা কি? অপরিবাহীর ক্ষেত্রে কি হয়? অপরিবাহীর ক্ষেত্রে কি রয়েছে? অপরিবাহীর ক্ষেত্রে স্যার, পরিবাহীর ক্ষেত্রে তো আমরা জানি অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে, কিন্তু অপরিবাহীর ক্ষেত্রে কি অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে না? আমরা আগেই জেনে এসেছি। তাহলে কি হয় অপরিবাহীর ক্ষেত্রে এরকম পরমাণু রয়েছে, পরমাণুর এটা নিউক্লিয়াস, এবং এইগুলো কি হচ্ছে পরমাণুর বাইরের কক্ষ। আমরা জানি এক একটা কক্ষ থাকে, পরমাণুর মধ্যে অসংখ্য কক্ষ থাকে। সেই কক্ষতে প্রথম কক্ষে স্যার 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষে স্যার 8টা, দ্বিতীয় কক্ষে কটা ইলেকট্রন থাকে 8টা, 2টা 4টা ইলেকট্রন থাকে, 1টা 2টা 3টা 4টা। তৃতীয় কক্ষে স্যার 8টা ইলেকট্রন থাকে, এরকম ব্যাপারটা হয়ে থাকে। তো চতুর্থ কক্ষে 8টা ইলেকট্রন থাকে, এরকম ইলেকট্রন থাকে। এখন কি হচ্ছে যে একটা ধনাত্মক চার্জের প্লেটকে যখন এইখানটাতে পড়ে, তারপরে ক্ষেত্রে 8টা ইলেকট্রন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এরকম যখন আনলাম, আচ্ছা এরকম। এরপরে এটা কি করছে একটা পজিটিভ প্লেট চার্জ কিনেছি, তখন কি করছে এই যে ইলেকট্রনগুলোকে এই ধনাত্মক চার্জটা আকর্ষণ করে নিচ্ছে, অর্থাৎ তখন এই যে পজিটিভ চার্জটা রয়েছে তখন এই যে ইলেকট্রনের মেঘটা অর্থাৎ ইলেকট্রনের ক্লাউডটা সব এইদিকে সরে যাচ্ছে, অর্থাৎ এই জ্ঞানে সমস্ত কি হচ্ছে নেগেটিভ চার্জগুলো সব চলে এসছে। মানে লাস্ট কক্ষে যে 8টা ইলেকট্রন ছিল, তার আগের কক্ষে যে 4টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন ছিল, তার এখানে যে 2টা ইলেকট্রন ছিল, সব কি হচ্ছে এদিকে চলে আসছে, অর্থাৎ এই প্রান্তটা কি হচ্ছে নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে, আর পরমাণুর এই প্রান্তটা কি হচ্ছে পজিটিভ চার্জের সৃষ্টি হচ্ছে। এইটাই হচ্ছে কি অপরিবাহীর ক্ষেত্রে আবেশের কারণ। বুঝতে পারলাম। অপরিবাহীর ক্ষেত্রে কি রয়েছে পরমাণু রয়েছে, পরমাণুর এইখানটা আসলে হচ্ছে কি ইলেকট্রন ক্লাউড মডেল, ইলেকট্রন ওয়েভ মডেল যখন আমরা দেখবো না তোরা পড়বি কেমিস্ট্রিতে, তো তখন দেখবি যে পরমাণুর এরকম কক্ষ কনসেপ্ট নাই, কক্ষের মধ্যে ইলেকট্রন রয়েছে এরকম নয়, পরমাণুর মেঘ রয়েছে, ইলেকট্রন ক্লাউড রয়েছে। তো এই ইলেকট্রন ক্লাউডটা এই পজিটিভ চার্জের কারণে নিজের দিকে আকর্ষিত হয়ে যায়, তাহলে এই পাশটা কি হচ্ছে নেগেটিভ চার্জের সৃষ্টি হচ্ছে, এই পাশটা পজিটিভ চার্জের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ তড়িৎ আবেশের ঘটনা কমপ্লিট হচ্ছে। বুঝতে পারলাম। চলো তাহলে পরিবাহীর ক্ষেত্রে এবং অপরিবাহীর ক্ষেত্রে আমরা যে আবেশ মানে ইলেকট্রোস্ট্যাটিক্স ইন্ডাকশন যে ঘটনাটা ঘটে সেটা আমরা জানলাম। এরপর একটা দেখ ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোরকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কি স্যার, যে সাধারণত আহিত পরিবাহীর আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। কোন আহিত, এটা মনে রাখতে হবে যে সাধারণত
আহিত পরিবাহীর, তাহলে কি বলছিলাম পয়েন্টটা, সাধারণত আহিত পরিবাহীর আধান পরিবাহীর বাইরে বাইরের পৃষ্ঠে অবস্থান করে। ঠিক আছে, এরপর হচ্ছে কি যে পয়েন্টটা আমরা জানবো, এই পয়েন্টটা মনে রাখবি, কোনো পরিবাহীর আহিত পরিবাহীর আধান তার পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। এরপরে যে পয়েন্টটা লেখ সেটা হচ্ছে কি তড়িৎ পর্দা, যেটাকে বলা থাকে ইলেকট্রিক স্ক্রিন, তড়িৎ পর্দা বা ইলেকট্রিক স্ক্রিন, ফোনের পর্দা। তড়িৎ পর্দা হলো এমন একটা ব্যবস্থা যার সাহায্যে কোনো স্থানকে অন্য কোনো আধানের প্রভাব থেকে সুরক্ষা রাখে। তড়িৎ পর্দা জিনিসটা কি বা ইলেকট্রিক স্ক্রিন কি, দেখ একটা সিস্টেম, তড়িৎ পর্দা ইলেকট্রিক স্ক্রিন হচ্ছে কি একটা হচ্ছে সিস্টেম, যা কি করে কোনো একটা স্থানকে আধান মানে ওই স্থানকে ধরো কোনো আধান বা আধানের প্রভাব, আধানের কিছু ইফেক্ট রয়েছে সেই প্রভাব থেকে রক্ষা করে, সেটাই হচ্ছে কি তড়িৎ পর্দা। তড়িৎ পর্দা কি, তড়িৎ পর্দা হলো, এটা কোশ্চেন আসে এসে কিউ হিসাবে আসে যে তড়িৎ পর্দা কি, লিখবি তড়িৎ পর্দা হলো এমন একটি ব্যবস্থা, তড়িৎ পর্দা হলো এমন এক ব্যবস্থা যার সাহায্যে কোনো স্থানকে অন্য কোনো আধানের প্রভাব থেকে সুরক্ষা রাখে। তড়িৎ পর্দার জিনিসটা কি, নীতি, এই তড়িৎ পর্দার যে ইলেকট্রিক স্ক্রিন এটা একটা নীতির উপর কাজ করে, তাহলে লাইক নীতি, পয়েন্ট নীতি, এটা কোন নীতির উপর কাজ করে, যে তড়িৎ পর্দা কি এটা কোন নীতির উপর কাজ করে, এটা লাইক সাধারণত আহিত পরিবাহীর, এই যে আমরা আগের উপরের পরেরটা লেখালাম না ওইখানটায়, সাধারণত আহিত পরিবাহীর আধান বা চার্জটা আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে, সোজা দেখতে পাচ্ছিস তো, বাইরের পৃষ্ঠে অবস্থান করে। সাধারণত আহিত পরিবাহীর আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এই নীতি কাজ করে তড়িৎ পর্দা বা ইলেকট্রিক স্ক্রিনে। এরপর দেখা একটা জিনিস আছে, সেটা হচ্ছে তড়িৎ বীক্ষণ। পয়েন্ট কর তড়িৎ বীক্ষণ, এগুলো সব এসএ কিউ হিসাবে আসে, কেমন আসে এসএ কিউ টাইপের আসে। তড়িৎ বীক্ষণ কি, তড়িৎ বীক্ষণ হচ্ছে এমন একটি যন্ত্র যার সাহায্যে কোনো বিন্দুতে আধান আছে কিনা তা জানা যায়। কোনো একটা যন্ত্র যার সাহায্যে কি হয়, কোনো একটা বস্তুতে আধান আছে কিনা জানা যায় এবং কি মানের আধান আছে তাও জানা যায়। তাহলে তড়িৎ বীক্ষণ কি, তড়িৎ বীক্ষণ হলো এমন এক যন্ত্র যার সাহায্যে কি হয়, কোনো বস্তুতে, দেখতে পাচ্ছিস, যার সাহায্যে কোনো
বস্তুতে আধান আছে কি না তা জানা যায়। এছাড়াও ওই বস্তুতে কি মানের তা জানা যায়। ওকে, চল। এই তড়িৎ বীক্ষণের একটা অন্যতম উদাহরণ কি? এই যে তড়িৎ বীক্ষণ যন্ত্রটা, এই তড়িৎ বীক্ষণ যন্ত্রটার একটা অন্যতম উদাহরণ হচ্ছে কি, খাতাটা কেমন টেরা হয়ে যাচ্ছে না, ঠিক আছে, এটা তড়িৎ বীক্ষণের একটি অন্যতম তড়িৎ বীক্ষণ হলো স্বর্ণপত্র। মনে রাখবি, স্বর্ণপত্র হচ্ছে একটা তড়িৎ বীক্ষণ যার সাহায্যে কি হয়, কোনো বস্তুতে আধান আছে কিনা জানা যায় এবং সেই বস্তুতে কি পরিমাণে আধান আছে সেটাও জেনে যায়। ঠিক আছে, চল। এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে কি, পরিবাহীর পৃষ্ঠে আদান বন্টন or distribution of charge on the surface of a conductor। পরিবাহী পৃষ্ঠে আধানের বন্টন, ইংরেজিতে যেটাকে বলা থাকে ডিস্ট্রিবিউশন অফ চার্জ on the surface of a conductor। ঠিক আছে, চল। এরপর দেখ, এটা হচ্ছে কি, আমরা দেখেছিলাম আগের যে বললাম, সাধারণত আয়ত পরিবাহীর ক্ষেত্রে কি হয়ে থাকে, যে তার আধান, আয়ত পরিবাহীর আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। সেরকমই পরিবাহীর পৃষ্ঠের কোনো অংশ যত বেশি বক্র মানে তীক্ষ্ণ, সেই অংশে তত বেশি আধান জমা হয়। লেখ, পয়েন্ট লেখ। এটা হচ্ছে কি, পরিবাহীর পৃষ্ঠে আধানের বন্টনটা কেমন হয়ে থাকে, পরিবাহীর পৃষ্ঠের কোনো অংশ যত বেশি বক্র বা তীক্ষ্ণ, সেই অংশে তত বেশি আধান জমা হয়। কোনো পরিবাহীর পৃষ্ঠের কোনো অংশ যত বেশি বক্র বা তীক্ষ্ণ হয়, সেই অংশে তত বেশি আধান জমা হয়। ধর একটা গোলাকার বস্তু, এই গোলাকার বস্তুটার ক্ষেত্রে কি হয়ে থাকবে, সমস্ত জায়গায় যে আদান বন্টন সেটা সেম হয়ে থাকবে। কোনো যদি আধান বা চার্জ দিলাম, সেই তাহলে সমস্ত জায়গাটায় আধান বন্টন সেম হয়ে থাকবে। এরপরে যদি আমি বলি একটা এইরকম টাইপের বস্তুটা, তাহলে এইরকম টাইপের বস্তুটার ক্ষেত্রে কি হয়, যে আমি কি বলছি, পরিবাহীর পৃষ্ঠের কোনো অংশ যত বেশি বক্র বা তীক্ষ্ণ হয়, সেই অংশ তত বেশি আধান জমা হয়। তাহলে এই জায়গাটা কি হয়ে থাকবে, তীক্ষ্ণ, তাহলে এই জায়গায় কি হচ্ছে, তুলনামূলক আধান বেশি জমা হয়ে থাকবে এই জায়গাগুলোর চাইতে। এই জায়গায় যত আধান থাকতো তার চাইতে কি হয়ে থাকবে, এই জায়গায় বেশি পরিমাণে আধান জমা থাকবে। ঠিক আছে, এই জায়গাটায় কি হয়ে থাকবে, বেশি পরিমাণে আধান জমা হয়ে থাকবে। তাহলে কোনো পরিবাহী পৃষ্ঠের কোনো অংশ যত বেশি বক্র বা তীক্ষ্ণ হয়, সেই অংশ তত বেশি আধান জমা হয়। যদি এরকম শেপটা হয়, তাহলে সেটা কি হয়ে থাকবে, এরকম শেপটা হলে এই যে এইখানগুলোতে কি হয়ে থাকবে, বেশি আধান জমা হয়ে থাকবে, এইগুলাতে তুলনামূলক কম হবে, এইখানটাতে বেশি হয়ে থাকবে,
এইখানটাতে কি হয়ে থাকবে, তুলনামূলক কম হয়ে থাকবে, এইখানটাতে বেশি হয়ে থাকবে, এখানটাতে কি হয়ে থাকবে, তুলনামূলক আধান কম হয়ে থাকবে, এইখানটাতে বেশি হয়ে থাকবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার বুঝলাম, বুঝলাম। হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। আমি তোদেরকে ঠিকঠাক কোয়ালিটি দিতে পারছি। চল, এরপর একটা জিনিস আসছে যেটা হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, এটা তো বুঝতে পারলাম যে পরিবাহী পৃষ্ঠে আধানের বন্টন, এই লাইনটাকে ভালো করে মনে রাখবো, ঠিক আছে। চল, এরপরে যেটা টপিক সেটা হচ্ছে কি, আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব, হেডিং কোড আধানের তলমাত্রিক ঘনত্ব, যেটাকে বলা হয়ে থাকে সারফেস ডেনসিটি অফ চার্জ। সারফেস ডেনসিটি, তোরা যদি ইয়াটা পড়ে থাকে, কি পড়ে থাকে, ক্লাস 11 সেন্টার অফ মাস পড়ে থাকে, সেখানে লিনার ডেনসিটি, লিনার মাস ডেনসিটি, সারফেস মাস ডেনসিটি, তারপর ভলিউম মাস ডেনসিটি পড়েছিল, ঠিক আছে। সেরকমই আধানের তলমাত্রিক ঘনত্ব অর্থাৎ সারফেস ডেনসিটি অফ চার্জ পড়বো। কি সারফেস ডেনসিটি অফ চার্জ? এই সারফেস ডেনসিটি অফ চার্জকে সিগমা চিহ্ন দ্বারা ডিনোট করা থাকে। কি হয়ে থাকে, এই আধানের তলমাত্রিক ঘনত্বকে কি চিহ্ন দ্বারা ডিনোট করে থাকবে, সিগমা চিহ্ন দ্বারা নির্ণয় করা হয়। নির্ণয় করা হয়। সিগমা মানে কি, আধানের তলমাত্রিক ঘনত্ব। কি হচ্ছে যে ধর এ ক্ষেত্রফল, এ ক্ষেত্রফলের কোনো একটা জায়গাতে কিউ পরিমাণ আধান রয়েছে। তো একক ক্ষেত্রফল মানে এক একক ক্ষেত্রফলের কত পরিমাণে আধান থাকবে, কিউ বাই সিম্পল ঐকিক নিয়ম। এইটাকে বলা হয় থাকে আধানের তলমাত্রিক ঘনত্ব। এটাকে কি বলা থাকে, আধানের তলমাত্রিক ঘনত্ব বা সিগমা। ওকে, তাহলে আমরা কি লিখবো সংজ্ঞাটা, সংজ্ঞাটা নয়, কিউ পরিমাণ আধানকে এ ক্ষেত্রফলে সমানভাবে ছড়িয়ে থাকলে আধানের তলমাত্রিক ঘনত্ব কি লিখবো, কিউ পরিমাণ। সংজ্ঞা কি লিখবো, একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে আধানের তলমাত্রিক ঘনত্ব বলা থাকে। তাহলে কোনো এক পরিবাহীর একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে আধানের তলমাত্রিক ঘনত্ব বলে। তাহলে কিউ পরিবাহীর কিউ পরিমাণ আধান এ ক্ষেত্রফলে সমানভাবে ছড়িয়ে থাকলে, ভালোভাবে নোটস করবি কিন্তু, নোটস তোদের যেমন বেস্ট হয়ে থাকবে, ঠিক আছে, ভালো করে নোট করবি। হ্যাঁ, সমান কি পজ করবি ভিডিও এবং নোট করতে থাকবি। এ ক্ষেত্রফলে সমানভাবে ছড়িয়ে থাকলে আধানের তলমাত্রিক ঘনত্ব তো সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ। ভালো করে মনে রাখবে, এটা থেকে কিন্তু পরীক্ষায় একটা হলেও কোশ্চেন পাবি, ঠিক আছে। এরপর আধানের তলমাত্রিক ঘনত্ব এটা তো হলো। এবার গোলাকার বস্তুর ক্ষেত্রে আধানের তলমাত্রিক, গোলকের ক্ষেত্রে, গোলাকার বস্তু বা গোলকের ক্ষেত্রে কি হয়ে থাকবে আধানের তলমাত্রিক ঘনত্ব। স্যার আমরা তো জানি গোলকের ক্ষেত্রে কি হয়ে থাকবে, এটা গোলক, এইটার সরি এটা হচ্ছে গোলক, এই গোলকের রেডিয়াস হচ্ছে কি আর। তাহলে এই গোলকের ক্ষেত্রফল কত থাকবে, এই গোলকের ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু পাই আর, গোলক না একটা বলের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত থাকবে 4 পাই আর স্কোয়ার হয়ে থাকবে, আর যেখানে হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার। এতে যদি কিউ পরিমাণ আধান থাকে, এখানে আর হচ্ছে কি, আর হচ্ছে গোলকের কি বল, আর হচ্ছে কি গোলকের ব্যাসার্ধ, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে। এরপর আধানের তলমাত্রিক ঘনত্বের একক কি হয়ে থাকবে, আমরা কি বলেছি, যখনই কোনো একটা ভৌত রাশি সম্পর্কে জানবো তার পোস্টমর্টম করব, একক এবং মাত্রা। সিজিএস একক হচ্ছে কি, সিজিএস পদ্ধতিতে যেটা একক হয়ে থাকবে, তাহলে সিজিএস আধানের একক হচ্ছে কি কুলম, স্ট্যাট কুলম হয়ে থাকে, এবং ক্ষেত্রফলের একক হচ্ছে কি সেন্টিমিটার তার স্কয়ার। তাহলে ইএসইউ আধান বা স্ট্যাট কুলম ইন্টু সেন্টিমিটার টু দি পাওয়ার -2
নিচে সেন্টিমিটার স্কোয়ার আছে, উপর দিকে গেলে সেন্টিমিটার টু দি পাওয়ার -2, অথবা এটাকেও লেখা যায় স্ট্যাট কুলম ইন্টু সেন্টিমিটার টু দি পাওয়ার -2 লিখবো। এসআই পদ্ধতিতে স্যার কি হয়ে থাকে কুলম, আর ক্ষেত্রফলের একক কি হয়ে থাকে মিটার স্কোয়ার, তাহলে কুলম টু দি পাওয়ার মিটার, কুলম ইন্টু মিটার টু দি পাওয়ার -2, কুলম ইন্টু মিটার টু দি পাওয়ার -2 থাকবে। এরপর স্যার কি আসছে মাত্রা, দেখতে পাচ্ছিস না, চল মাত্রা, তো মাত্রাতে কি হয়ে থাকবে, আমরা আগেই দেখেছিলাম যে আধানের মাত্রা, সিগমার মাত্রা মানে কি আধানের মাত্রা, এবং ক্ষেত্রফলের মাত্রা। আধানের মাত্রা কত হয়ে থাকে, কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি, আই হচ্ছে কারেন্ট, টি হচ্ছে সময়, তাহলে আই টি ডিভাইডেড বাই কি হচ্ছে এল স্কোয়ার, মানে ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে কি এল স্কোয়ার হয়ে থাকবে, তাহলে উপর দিকে গেলে অল টোটাল হয়ে থাকবে কি আই ইন্টু টি ইন্টু এল টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রায় থাকবে। ভালো করে মনে রাখবি, কোশ্চেনে কিন্তু পরীক্ষায় দিবে, এমসিকিউ টাইপেও থাকবে, এসএকিউ টাইপেও থাকবে, আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা কি, একক কি, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো চাইবে, কিন্তু কোশ্চেনও থাকবে, তোদেরকে করাবো, ঠিক আছে। চল এরপর আমি কি করছি, আর একটা জিনিস তোদেরকে একটু জানে রাখতে হবে, এটা তোদের আসবে নি, যে বজ্রনাথ বা এগুলো একটু বই থেকে পড়ে নিবি, ঠিক আছে, যে বজ্রনাথ জিনিসটা কি, বজ্রনাথের ক্ষেত্রে আশ্রয়স্থল কি, আশ্রয়স্থল হচ্ছে একটা ভালো জায়গায় থাকতে হবে, কোনো কিছুর ভিতরে থাকতে হবে, আর বিপজ্জনস্থল কোনো উঁচু জায়গায়, এখান থেকে ভেঙে যে পড়ে ভয়টা বেশি থাকবে, ঠিক আছে। এরপর এখানে আমাদেরকে মেনলি দুটা ফর্মুলার রয়েছে, যে এই যে চ্যাপ্টারটার, মানে আমরা এই যে এই ফার্স্ট লেকচারতে দুটা ফর্মুলা ভাবি, একটা হচ্ছে কি আধানের কোয়ান্টাইজেশন, আধানের কোয়ান্টাইজেশনের একটা ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা, মেন যেটা দুটা পেয়ে থাকবো। একটা হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন, অর্থাৎ আধানের, এটাকে বাংলায় কি বলে, আধানের সংরক্ষণ, আধানের সংরক্ষণ কি না, আধানের কোয়ান্টাইজেশন একটা ফর্মুলা হয়ে থাকে, যেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই হয়ে থাকে। মানে কোনো একটা বস্তুকে যদি আমি আধান দিই, সেটা হচ্ছে কি একটা এন হচ্ছে কি, কিউ হচ্ছে আধান, কিউ হচ্ছে কি আমাদের আধান, ভালো করে মনে রাখবো, কিউ হচ্ছে আধান, এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, আর ই হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻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 ⁻
আধান দেবো, এই আধানটা একটা অবভিয়াসলি সবসময় মনে রাখবি পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা, আধান কি হয়ে থাকবে, সবসময় পূর্ণ সংখ্যা হয়ে থাকবে। ঠিক আছে, আধানটা সবসময় কি হয়ে থাকবে, একটা পূর্ণ সংখ্যা হয়ে থাকবে। আধান কখন আমরা ফ্র্যাকশনালি আধান আমরা কিন্তু দিতে পারি না। ঠিক আছে, আধান সবসময় কোনো একটা বস্তুকে আধান দিব, এটাই হচ্ছে কি আধানের কোয়ান্টাইজেশন হচ্ছে কি, যে কোনো একটা বস্তুকে আমি আধান দেবো সেটা সবসময় একটা কি পূর্ণ সংখ্যায় দিতে পারবো না, এমনি ফ্র্যাকশনালে কখনোই দিতে পারবো না। যেমন বলতে পারি 6.25 এরকম না, দিতে পারবো না। 5.375 দিতে পারবো না, দিতে পারবো না। এরকম ব্যাপারটা যে আমরা দিব তো পূর্ণ সংখ্যায় দেবো, ধর 5টা দিচ্ছি, 10টা দিচ্ছি, 10⁻19টা দিচ্ছি, 10⁻15 দিচ্ছি, এরকম দিতে পারবো। কিন্তু কখনোই আমরা কি করতে পারি, মানে ফ্র্যাকশনাল পার্টে আমরা কিন্তু দিতে পারবো না। ঠিক আছে, আর 2 নম্বর যে ফর্মুলা সেটা মনে রাখতে হবে, যে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, ভালো করে পড়েছি, সিগমা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকবে, কিউ বাই এরিয়া যেটা হয়ে থাকবে। আর গোলকের ক্ষেত্রে কি হয়ে থাকবে, গোলকের ক্ষেত্রে সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই 4πr²। এটা হচ্ছে কি গোলকের ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে। এই যে দুটা ফর্মুলা এটাকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এই দুটা ফর্মুলা, মেনলি এই দুটা ফর্মুলা দিয়ে তোদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। চল এরপর কি আসছে, প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন উত্তর অর্থাৎ কোশ্চেন করাবো। হ্যাঁ চল, এ নম্বরে যেটা একটা কোশ্চেন, যে দেখ 1 কুলম, বি নম্বরে দেওয়া রয়েছে 1.6 কুলম আধানের ইলেকট্রন সংখ্যা কত, কোশ্চেন আসবে সংখ্যা কত, যে 1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত, এরকম জিজ্ঞাসা করলো। যদি কি হয়ে থাকবে, আমরা কি জানি
যে আধানের কোয়ান্টাইজেশন ইজ ইকুয়াল, ওইখান থেকে আমরা কি জানি 1 নম্বরে যেটা কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই। এখানে কি দেওয়া রয়েছে 1 কুলম অর্থাৎ আধান দেওয়া রয়েছে, তাহলে এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি স্যার কিউ বাই ই লিখতে পারি। কিউর ভ্যালু কত দেওয়া রয়েছে 1 কুলম, আর ই এর ভ্যালু কত জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম লিখি, তাহলে কুলম কুলম কেটে যাবে, তাহলে 1/1.6 ইন্টু 10⁻19। এরপর দেখে 10⁻19 দেওয়া রয়েছে, হ্যাঁ স্যার দেওয়া রয়েছে। 1/1.6 মানে এখানে 10/16, এখানটা এটা লিখতে পারি ইন্টু 10⁻18 লিখতে পারি না পারিনি তোরা ভেবে দেখ। দশমিকটা তুলেছি তাহলে 100/16, এই 100/16 যদি করি তাহলে এখানে পাবো 6.25 ইন্টু 10⁻18। এইটা স্যার আমাদেরকে বলতে চাইছে যে দিতে পারবেনি সেটা নয়, এখানে কি রয়েছে যে আধানে ইলেকট্রনের সংখ্যা এতটা পরিমাণে ইলেকট্রন রয়েছে 6.25 ইন্টু 10⁻18 এই সংখ্যাও ইলেকট্রন রয়েছে। 2 নম্বর কোশ্চেনটা দেখ 1.6 কুলম রয়েছে, তাহলে এখানে এন ইজ ইকুয়াল টু কি লিখবো কিউ বাই ই লিখবো, তাহলে এখানে কিউর এন ইজ ইকুয়াল টু কিউর ভ্যালু কত দেওয়া রয়েছে স্যার 1.6 দেওয়া রয়েছে, এর ভ্যালু কি জানি 1.6 ইন্টু 10⁻19 কুলম জানি, কুলম কুলম কেটে যাবে, তাহলে 1.6 কেটে যাবে, উপরে আছে 10⁻19। এটা হচ্ছে এতগুলো সংখ্যক এতটি সংখ্যা, ঠিক একই রকম ভাবে এখানটাতেও লিখবি এতটি সংখ্যা। ওকে চল, এরকম এক টাইপের কোশ্চেন তোদের কিন্তু পরীক্ষায় দিতে পারে। 2 নম্বর টাইপের যেটা কোশ্চেন সেটা হচ্ছে কি কোনো বস্তুকে এইরকম কোশ্চেনও দিতে পারে, কোনো বস্তুকে এইরকম টাইপের কোশ্চেন কিন্তু দিবে, কোনো বস্তুকে এ 4.8 ইন্টু 10⁻19 কুলম, আর একটা হচ্ছে বি 8.6 ইন্টু 10⁻19 কুলম আধান, এরকম কোশ্চেন কিন্তু থাকবেই। আধান দেওয়া যেতে পারে কি, যেতে পারে কি কোনো বস্তুকে এত আধানকে দেওয়া যেতে পারে? তো স্যার আমরা কি বলেছি এন হচ্ছে সবসময় একটা পূর্ণ সংখ্যায় হবে তবে আধান দেওয়া সম্ভব। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি এ দাগেরটা দেখ কিউ ইজ ইকুয়াল টু কি জানি এন ইন্টু ই, তাহলে এখানে এন এর ভ্যালু মেনলি চেয়েছে, তাহলে এন ইজ ইকুয়াল টু কি থাকবে কিউ বাই ই, আর এখানে কিউর ভ্যালু কত 4.8 ইন্টু 10⁻19 কুলম, আর ই এর ভ্যালু কত জানি 1.6 ইন্টু 10⁻19 কুলম, তাহলে এটা কেটে গেল 3, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 3, তাহলে হ্যাঁ স্যার 3 তো দেওয়া যাবে, একটা পূর্ণ সংখ্যা, এটা কি একটা পূর্ণ সংখ্যা ইন্টিজার, তাহলে এইটা কিন্তু সম্ভব। তাহলে কোনো বস্তুকে 4.8 10⁻19 কুলম চার্জ দেওয়া হবে, হ্যাঁ স্যার দেওয়া হবে। বি এরটা দেখ, বি এর দাগেরটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই হয়ে থাকবে, তাহলে এন এর ভ্যালু হচ্ছে কত স্যার কিউ বাই ই হয়ে থাকে, এখানে কিউর ভ্যালু কত দেওয়া হচ্ছে 8.6 ইন্টু 10⁻19 কুলম, আর আমরা ই এর ভ্যালু জানি 1.6 ইন্টু 10⁻19 কুলম। এটা যখন কাটাকুটি করব এখানে যখন রেজাল্ট পাবো 5.375 অ্যান্সার আসবে। এইটা একটা পূর্ণ সংখ্যা পরে এটা একটা কি পূর্ণ সংখ্যা না, তাহলে এইটা আধানটা দেওয়া সম্ভব নয়, এই আধানটা কিন্তু দেওয়া সম্ভব নয়। কিন্তু কোন একটা বস্তুকে 4.8 এরকম কোশ্চেন আসবে যে কোনো বস্তুকে 4.8 ইন্টু 10⁻19 কুলম চার্জ দেওয়া সম্ভব, আধান দেওয়া সম্ভব, কিন্তু 8.6 ইন্টু 10�আ19 কুলম আধান দেওয়া সম্ভব নয়। কেন? সেটা হচ্ছে আধানের যে কোয়ান্টাইজেশন, এইখান থেকে কনসেপ্টটা কিন্তু এসছে। এরপর যে টাইপের আর একটা টাইপের কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে, যেটা তোদের ইম্পর্টেন্ট, আমি তোদেরকে করিয়ে দিচ্ছি। এখান থেকে আরেকটা টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে, তোরা পরীক্ষায় দেখতে পাবি, যেটা হচ্ছে কি এই টাইপের কোশ্চেন কিন্তু দিবেই। কোশ্চেনটা লেখ 3 মিলিমিটার, কোশ্চেনটা তাড়াতাড়ি করবি, আমি পজ করছি, পজ করে আমি নোট করছি, তাদের সময়টা বাঁচাচ্ছি। চল কোশ্চেনটা পড়ে তোরা কি করবি, কোশ্চেনটাকে পজ করে তুলবি, তারপর আমি তোদেরকে নিজেরা একটু ট্রাই করার চেষ্টা করবি, ভাববি যে কি হতে পারে, কিন্তু এটা বেসিক 10 লেভেলের ম্যাথমেটিক্সেরই একটা কোশ্চেন বলতে পারিস। তারপর তোরা আমি করাবো, সেটা তোরা দেখবি। দেখ পজ কর রেচু, কোশ্চেনটা তুলেছিস, পড়েছিস, দিয়াই 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 27টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু গঠন করে। ছোট জলবিন্দু ও বড় জলবিন্দু আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? চল কোশ্চেনটা সলিউশন আমি তোদেরকে দেখাচ্ছি, এখানটাতে হয়ে যাবে আশা করি, আমি তোদেরকে দেখাচ্ছি, নাহলে পিছনে পাতায় আমরা যাবো। 3 মিলিমিটার ব্যাসার্ধের, এই ব্যাসার্ধ হচ্ছে কি স্মল আর ইজিক্যাল টু 3 মিলিমিটার, এটার হচ্ছে ব্যাসার্ধ কত স্যার 3 মিলিমিটার, এইটার
এরকম 3 মিলিমিটার, এবং এইখানে আমি ধরছি যে কিউ পরিমাণ আধান রয়েছে, এইরকম ছোট ছোট জলকণা 27টা যুক্ত হয়ে একটা বড় জলকণা গঠন করলো। তাহলে তার একটা রেডিয়াস হয়ে থাকবে, আমরা ধরছি ক্যাপিটাল আর। তো স্যার ক্যাপিটাল আর সমান কত মিলিমিটার, কি করে জানবো? এবং এইখানে যে আধানটা হবে সেটা তো আমরা জানি 27টা কিউ। একটা যদি জলকণার আধান কিউ হয়ে থাকে, 27টা জলকণার আধান 27 কিউ হয়ে থাকবে, আমরা জানি সিম্পল ম্যাথমেটিক্স। এইখানে যেটা করতে হবে না, সেটা হচ্ছে এই যে ছোট জলকণার যেটা আয়তন হয়ে থাকবে, যে ছোট জলকণার যেটা আয়তন হয়ে থাকবে 27টা জলকণার আয়তন এই ছোট ছোট জলকণা ধারাগুলা দিয়েই তৈরি হয়ে থাকবে, ঠিক আছে? তাহলে এই বড় জলকণার যেটা আয়তন হয়ে থাকবে, বড় জলকণার যেটা আয়তন হয়ে থাকবে কত হয়ে থাকবে? 4/3 পাই আর কিউব। গোলকের যেটা আয়তনের সূত্র হচ্ছে কি 4/3 পাই আর কিউব। তাহলে বড় যে জলকণা তার রেডিয়াস কত ধরেছি? আর ধরেছি, সেটা কি হয়ে থাকবে? সেই 27টা জলকণা দ্বারা গঠিত। তাহলে 27টা যেটা ছোট জলকণা দ্বারা গঠিত, তো 27টা ছোট জলকণা দ্বারা এই বড় জলকণাটা গঠিত। 27টা ছোট জলকণা যেটা আয়তন হয়ে থাকবে সেটাই হচ্ছে এই বড় জলকণাটার আয়তন হয়ে থাকবে। তাহলে বড় যেটা জলকণাটার আয়তনের, আমরা বড় জলকণাটার যেটা রেডিয়াস ধরেছি আর, বড় জলকণাটার যেটা আয়তন হয়ে থাকবে 4/3 পাই ইন্টু আর কিউব হয়ে থাকবে। ছোট জলকণার আয়তন কত হয়ে থাকবে? 27, মানে এই বড় জলকণাটার যেটা ছোট জলকণা দিয়ে তৈরি হয়েছে তার যেটা মোট আয়তন কত থাকবে? 27 ইন্টু 4/3 পাই ইন্টু স্মল আর তার কিউব হয়ে থাকবে। এখানে 4/3 কাটছে, পায়ে কাটছে। তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু, ক্যাপিটাল আর কিউব ইজ ইকুয়াল টু 27 ইন্টু স্মল আর তার কিউব হয়ে থাকবে। হবে না? হবে নি? এবার ক্যাপিটাল আর কিউব ডিভাইডেড বাই স্মল আর কিউব ইজ ইকুয়াল টু 27 লিখতে পারি। হ্যাঁ স্যার। তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর তার হোল কিউব ইজ ইকুয়াল টু 27 লিখতে পারি। এরপর এখান থেকে আমরা কি লিখছি? আর এখান থেকে ক্যাপিটাল আর ডিভাইড বাই স্মল আর তার কিউব ইজ ইকুয়াল টু 3 তার কিউব লিখতে পারি। হ্যাঁ স্যার। তাহলে ক্যাপিটাল আর এখান থেকে আমরা লিখছি যে ক্যাপিটাল আর বাই স্মল আর ইজ ইকুয়াল টু কি লিখবো? 3 লিখবো। অর্থাৎ ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 3 ইন্টু স্মল আর। বুঝতে পারলাম? অর্থাৎ যেটা বড় গোলকের যেটা ব্যাসার্ধ সেটা ছোট গোলকের ব্যাসার্ধের 3 গুণ। এইটা বুঝতে পারলাম যে বড় গোলকের যেটা ব্যাসার্ধ সেটা ছোট গোলকের ব্যাসার্ধের 3 গুণ। এরপর আমার পাতাটা উল্টাচ্ছি। এরপর কি বলেছে? যে এদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত চেয়েছে। তাহলে প্রথম গোলকের যেটা তলমাত্রিক ঘনত্ব আমরা সেটা সিগমা 1 ধরছি। তাহলে সিগমা 1 ইজ ইকুয়াল টু কি বলেছি? কিউ। সেখানে চার্জ কত ছিল স্যার? কিউ পরিমাণ চার্জ ছিল, যেটা ছোট গোলকটা ছিল, যে ছোট গোলকটাতে কিউ পরিমাণ চার্জ ছিল, এবং তার রেডিয়াস কত ছিল স্যার? স্মল আর ছিল। আমরা কি পেয়েছিলাম? ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 3 ইন্টু স্মল আর পেয়েছি। এটা হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধ আর ছোট গোলকের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। আমাদের কি জানা আছে? ছোট গোলকের ব্যাসার্ধ জানা আছে। তাহলে কিউ বাই, ছোট গোলকের ক্ষেত্রে কি হচ্ছে? সিগমা 1 ধরেছি, যেটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব আধানের। তাহলে কিউ বাই 4 পাই স্মল আর তার স্কোয়ার লিখছি। বড় গোলকের ক্ষেত্রে কি লিখবি? সিগমা 2। এবং এইখানেই ভুলটা করে বাচ্চারা, যে সিগমা 2 স্যার, এইখানে সিগমা 2 যে আধানটা কত রয়েছে ছোট গোলকের, 27টা ছোট গোলক নিয়ে একটা বড় গোলক, তাহলে ওই বড় গোলকের আধান কত হয়ে থাকবে? 27 ইন্টু স্মল কিউ হয়ে থাকবে, ডিভাইডেড বাই 4 পাই কি হয়ে থাকবে? ক্যাপিটাল আর তার স্কোয়ার হয়ে থাকবে। ক্যাপিটাল আর এর ভ্যালু কত? স্মল আর ইন্টু 3 হয়ে থাকবে। তাহলে 27 কিউ ডিভাইডেড বাই 4 পাই 3 আর তার হোল স্কোয়ার। এই দুটার মানে এখানে 27 কিউ 4 আর এখানে 4 পাই, আর এখানে কি লিখবো? 9 আর স্কোয়ার লিখবো। এই সিগমা 1 এবং সিগমা 2 এর অনুপাত চেয়েছে। তাহলে কিউ বাই 4, মানে এখানে কি থাকবে? লেখ কিউ বাই 4 পাই আর স্কোয়ার, আর এখানে লিখবো 27 কিউ বাই 4 পাই ইন্টু 9 ইন্টু আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ঘেচাং গুচুং 4 পাই কাটলো, কিউ কাটবে। ঠিক আছে? তাহলে উপরে কি থাকবে? উপরে যাবে 9, নিচে থাকবে 27। তাহলে 9 1 9, 3 9 27। তাহলে 1/3। তাহলে সিগমা 1 ইজ টু সিগমা 2, এটার ভ্যালু কত থাকবে? 1:3। এইটাই, এতটাই। ঠিক আছে? এটা এই অঙ্কটা ভালো করে বুঝবি, যে আরেকবার যদি প্রথমবারে না বুঝতে পারিস আরেকবার রিপিট করে দেখবি, বুঝতে পারবি ক্লিয়ার। তাহলে আজ পর্যন্ত এতটাই। তোরা কি করবি? ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবি,
আর কোথায় কেমন লাগছে ভিডিওটা সেটা বলবি কমেন্টে, আর কোন কোন টপিকের উপর আরো চাই ভিডিও সেটা লিখবি, ঠিক আছে? আর তোরা তোদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার কর, ঠিক আছে? আজ পর্যন্ত এতটা, থ্যাংক ইউ। আর নেক্সট যে ক্লাস আসবে সেটা হচ্ছে কুলম্বের সূত্র, এরপর থেকে আমরা স্টার্ট করব লেকচার 2-তে। এটা মোটামুটি তোদের ইলেকট্রোস্ট্যাটিক্সটা 3 থেকে 4টা লেকচার লাগবে। এটা একটা বড় চ্যাপ্টার, ইলেকট্রোস্ট্যাটিক্স একটা বড় চ্যাপ্টার, 3-4টা লেকচার মোটামুটি লাগবে। এটা তোদের পার্ট 1 লেকচার 1 গেল, এরপর লেকচার 2 যাবে। থ্যাংক ইউ, ঠিক আছে, চল।